মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ সুস্মিতা দেবের। বাঙালি সরে দাঁড়ালে বিজেপির কোমর ভেঙে যাবে সুস্মিতা দেব। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রী হিন্দু বাঙালিদের সুরক্ষিত বলে দাবি এবং সুস্মিতা দেবকে অতিথি আখ্যা দেওয়ার প্রেক্ষিতে বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে তিনি পাল্টা অভিযোগ তুলেন। সুস্মিতা দেব জানান, মুখ্যমন্ত্রী আসামে বিভাজনের রাজনীতি করছেন। তার অভিযোগ, বিজেপির নীতিতেই রয়েছে বাঙালি বিরোধী মনোভাব। উদাহরণ টেনে তিনি বলেন, এনআরসি ও সিএএ তে হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন, তাহলে তারা কিভাবে সুরক্ষিত? মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে। তিনি আরো বলেন, সিএএ বিজেপির একটি ফ্লপ শো, কারণ এর মাধ্যমে হিন্দু বাঙালিদের বিদেশি প্রমাণ করার চেষ্টা চলছে। শাসক দল হিন্দু বাঙালিদের জন্য এখনো পর্যন্ত কি করেছে এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কড়া ভাষায় তৃণমূল সাংসদ বলেন, যেদিন হিন্দু বাঙালিরা সরে দাঁড়াবেন সেদিন বিজেপির মেরুদণ্ড ভেঙে পড়বে। এদিন বিভিন্ন ইস্যুতে বিজেপি ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে জনগণকে শাসক দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সুস্মিতা দেব। আজকে আপনারা সবাই এই প্রেস মিটে এসছে, সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি যে আসামের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় এসছিলেন এবং দুদিনের সফরে ছিলেন 31 অগস্ট আর 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বরে উনি করিমগঞ্জ বা শ্রীভূমে গেছিলেন আর 31 অগস্টে উনি কাছাড়ে দুটো মূর্তির উন্মোচন করেছিলেন। একটা ছিল নেতাজির স্ট্যাচু আর মঙ্গল পাণ্ডের স্ট্যাচু। আমি প্রথমেই বলে দিতে চাই যে নেতাজির স্ট্যাচু জনসাধারণের অনুদানের মাধ্যমে হয়েছে এবং পৌরসভার একটা বড় অংশ টাকা সেটার মধ্যে কন্ট্রিবিউট করেছে। তো যারা অনুমোদন বা যারা অনুদানটা দিয়েছেন ওদেরকে ধন্যবাদ। এবং এটা শিলচরের প্রত্যেক মিউনিসিপ্যাল এরিয়ার বাসিন্দাকে আমি ধন্যবাদ জানাতে বাধ্য, কারণ পৌরসভার টাকা হলো শিলচরবাসীর টাকা। যারা ওপেনলি চেক দিয়েছেন কমিটির মাধ্যমে, আমি ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং শিলচরের যারা জনসাধারণরা হয়তো আলাদাভাবে চেক দেননি, কিন্তু পৌরসভার টাকা মানে এটা হলো পাবলিকের টাকা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সেই সভায় আমি উপস্থিত থাকিনি, কারণ আসামের মুখ্যমন্ত্রী যে রাস্তায় হাঁটছেন আমি কোনো অবস্থাতেই সেই মঞ্চতে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে রাজি না। কারণ অ্যান্টি বেঙ্গলি, আর আমি যখন বাঙালি বলি, আমি বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম দুজনেরই কথা বলছি, দুটো ধর্মকে নিয়ে বলছি, যে প্রত্যেকটা স্ট্যান্ড আসামের সরকারের হলো অ্যান্টি বেঙ্গলি। উনি শ্রীভূমিতে গিয়ে বলেছেন যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হওয়ার পরে সব হিন্দুরা সুরক্ষিত এবং হিন্দু বাঙালিরা সুরক্ষিত। আমি শুধু কয়েকটা উদাহরণ দিচ্ছি এবং আমি তথ্য নিয়ে কথা বলবো। পলিটিক্যাল স্টেটমেন্ট আমি পরে দেব, কিন্তু আমি তথ্য নিয়ে কথা বলছি। 1 নম্বরে আছে এনআরসি লিস্ট যখন 31 অগস্ট 2019-এ বেরোয়, সেখানে বাঙালিদের সংখ্যা, অফিসিয়ালি তো এনআরসির এক্সক্লুশন লিস্ট কোনোখানে ওরা ছাপায়নি বা প্রকাশ করেনি, কিন্তু অ্যাজ পার মিডিয়া রিপোর্টস 11,76,000 শুধু বাঙালি স্পিকিং মানুষ এনআরসির বাইরে ছিল। এছাড়া কোচ রাজবংশী, বোডো, রাভা, খাসি, মিসিং, অসমিয়া, হিন্দু সবাই অনেকেই এনআরসির বাইরে ছিলেন। তো সবচেয়ে বেশি সংখ্যা কার? 1 নম্বরে ছিল হিন্দু বাঙালি। সংখ্যাটা কি? ইট ইজ অ্যারাউন্ড 6,90,000। বেঙ্গলি মুসলিম হলো 4,86,000। কোচ রাজবংশী 58,000, হ্যাঁ, বোডো 20,000 অ্যান্ড অসমিয়া হিন্দু। Assamese Hindu
ইট ইজ মোর দেন 50,000 যারা বাতিল ছিলেন। তো আপনি হিন্দুদের কিভাবে সুরক্ষিত রাখছেন এটা আমাদেরকে জানান। 2 নম্বর কথা, কা কা করে আপনারা হিন্দু বাঙালিদের ভোট নিয়েছেন। প্রত্যেক ইলেকশনের আগে নাগরিকত্ব নিয়ে আর হিন্দু বাঙালিদের নিয়ে একটা ছেলে খেলা হয়, আর পরে দেখা যায় যেটা আসামের মুখ্যমন্ত্রী নিজে প্রেস মিটে বলেছেন যে কার মাধ্যমে শুধু 3 জন আসাম রাজ্যতে নাগরিকত্ব পেয়েছে। কেন? কারণ সিএএ, যেটা হিন্দু বাঙালির নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের বলেছিলেন ইট ইজ হিজ বিগেস্ট ফ্লপ শো। যে বাংলাদেশের কোন গ্রাম থেকে আসবে এটা যতক্ষণ প্রমাণ করতে পারবে না বা লিখিতভাবে দিবে না, কোনো হিন্দু বাঙালি সিএএ ফর্ম ভরেনি। এটাই প্রমাণ যে সিএএ ইজ আ ফ্লপ শো অফ দ্য বিজেপি। রঞ্জিত দাসের স্টেটমেন্টটা শুনেনি, টু বি ভেরি অনেস্ট। ওরা বারবার বলছে হিন্দু বাঙালিরা সেফ, মানে কত বলছে পিটা খাবে না, কিন্তু অধিকারের ব্যাপারে সেফটিটা কোথায়? ডি ভোটার হলে ভোট দিতে পারবে বাঙালি? রঞ্জিত দাস জবাব দিন, হেমন্ত বিশ্ব শর্মা জবাব দিন। যারা ফরেনার্স ট্রাইব্যুনালে কেস পেন্ডিং আছে ওদের কেস আপনারা ড্রপ করবেন? রঞ্জিত দাস, হেমন্ত বিশ্ব শর্মা জবাব দিন। আজকে যারা হিন্দু বাঙালিরা 2014 আগে এসে ওদের নিঃশর্তে আপনারা নাগরিকত্ব দিবেন? রঞ্জিত দাস, হেমন্ত বিশ্ব শর্মা জবাব দিন। আপনারা যখন আপার আসামে বাংলা ভাষা নিয়ে মানুষ নির্যাতিত হয় আপনারা পুলিশ কেস করবেন এই উগ্র জাতীয়তাবাদী সংগঠনের বিরুদ্ধে? এই 4-5টা জিনিস না করলে আমি কেন বিশ্বাস করবো যে আসামের বাঙালি সুরক্ষিত? কি করেছেন আপনারা হিন্দুদের জন্য? নাথিং, জিরো। ওরা হলো হিন্দু বাঙালিদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছে, পকেট ভোট হয়েছে। যেদিন হিন্দু বাঙালি সরে যাবে বিজেপির কমর ভেঙে যাবে। সুস্মিতা দেব ডিক্লেয়ার করে দিল আজ। করিমগঞ্জে বলেছেন যে আমি আধার কার্ড তো আমি রিলিজ করে দিয়েছি। বলেছেন আমি হেমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ করে বললাম যে আমি যদি সুপ্রিম কোর্টে এই কেসটা করতাম না, আধার কার্ড কোনো অবস্থাতেই বায়োমেট্রিক্স রিলিজ হতো না। সুপ্রিম কোর্টের কেসে হারার ভয়ে বিজেপি সরকার আসামে আধার কার্ড আর বায়োমেট্রিক্স রিলিজ করেছে। ইট ওয়াজ আ ফরগন কনক্লুশন। সুপ্রিম কোর্ট মুখে মুখে আসাম গভর্নমেন্টকে বলেই দিয়েছিল যে বায়োমেট্রিক্স ছাড়তে হবে, বা যদি স্পেশাল কোনো আইডেন্টিফিকেশন নাম্বার আসামের জন্য দিতে হয় এটা ভারত সরকার দিচ্ছে না কেন, মুখে বলেই দিয়েছিল। আপনারা লিখিতভাবে জানান। সুপ্রিম কোর্টে কেস হারার ভয়ে বায়োমেট্রিক্স রিলিজ করেছে স্টেট গভর্নমেন্ট। এটা উনি হিন্দুদের জন্য বা হিন্দু বাঙালিদের উপরে মায়া করে মোটেও আধার কার্ড ছাড়েন। উনি বলছেন আমি হিন্দুদের বিভাজন করছি, আমি বলবো উনি আসামের বিভাজন করছেন। আজকে আমি আসামের মুখ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই যে আপনি যখন কিলঞ্জিয়া ডিক্লেয়ার করেন, ঘোষণা করেন, আপনি কি বিভাজন করছেন না? আপনি যখন অরিজিনাল ইনহ্যাবিটেন্ট আর ইন্ডিজিনাসের কথা বলেন আপনি কি বিভাজন করছেন না? আজকে যখন আপার আসামে বাংলা ভাষায় যখন দুর্গাপূজার ফ্লেক্স লাগানো হয় আর কোনো উগ্র জাতীয়তাবাদী সংগঠন সেটাকে ছিঁড়ে দেয়, আপনি চুপ থাকেন, এটা কি ডিসক্রিমিনেশন না? আজকে যখন আপনি বলেন বাংলা ভাষা বলা মানে বাংলাদেশি খুঁজে বের করতে আমার সুবিধা হবে, এটা কি আপনি বিভাজন করছেন না? আজকে আপনি মুসলিম কমিউনিটির মধ্যে থেকে 1-2 সাবসেকশনকে বের করে বলছেন আপনারা কিলঞ্জিয়া, বাকিরা না, আপনি কি বিভাজন করছেন না? আপনি আসামকে বেটে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক পলিটিক্সের জন্য। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, আজকে বরাক ভ্যালিতে এরকম অনেক জায়গা আছে যেখানে অসমিয়া মানে অ্যাসামিজ স্পিকিং পিপল থাকে, আছে কিনা? এই তো তারাপুরে অসমিয়া বস্তি আছে, হরিনগরে আছে, রাজবংশীরা আজকে উদারবন্দে আছে। কোনোদিন শুনেছেন যে বরাকের কোনো বাঙালিরা কোন রকমের উগ্র জাতীয়তাবাদী পালন করে কাউকে ডিস্টার্ব করেছে? রাস্তা হলো সিএএ। নেক্সট পয়েন্টটা বলছি, আসামের মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে যারা বাঙালিদের এগেনস্টে ফরেনার্স ট্রাইব্যুনালে কেস আছে সেগুলা কেস ড্রপ হবে না। উনি প্রকাশ্যভাবে বলে দিয়েছেন
বাঙালিদের বিরুদ্ধে যেখানে ডি ভোটার লেখা আছে সেটা আসাম সরকার বা ভারত সরকার সেই পরিস্থিতির মধ্যে কোনো পরিবর্তন আনবে না। আজকে ডিটেনশন ক্যাম্পে যারা আছে, ওরা কারা আছে? ম্যাক্সিমাম মানুষ হলো বাঙালি। আজকে ওদেরকে ডিপোর্টও করতে পারছে না, ওদেরকে আসামে ডিটেনশন ক্যাম্পে ফেলে রেখেছে এবং সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে এইভাবে ডিটেনশন ক্যাম্পের মধ্যে মানুষকে বছরের পর বছর রাখা যাবে না। তো আসামের মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি একটা প্রেস মিট করে শুধু একটা উদাহরণ দিন যে আপনি হিন্দু বাঙালিদের জন্য কি করেছেন আসামে। এন্ড প্লিজ নোট, হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে হিন্দু বাঙালিরা সেফ আর হিন্দুরা সেফ। উনি কিন্তু সর্বানন্দ সোনোয়ালের নাম নেননি। 2018-তে 5 জন হিন্দু বাঙালিকে সাসপেক্টেড উল্পারা গুলি করে হত্যা করে। অনন্ত বিশ্বাস, শ্যামলাল বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবল দাস, ধনঞ্জয় নমশূদ্র, এরা কারা? এরা হিন্দু বাঙালি। তো ওদেরকে আপার আসামের বুকে তিনসুকিয়াতে গুলি করে মেরে ফেলে বিজেপি সরকার কি করবে? আটকাতে পেরেছে? আটকাতে পারেনি। সো আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। যদি আপনার ক্ষমতা এবং সৎসাহস থাকে, প্রেস মিট করে যেভাবে আমি পয়েন্ট ওয়াইজ বলছি আপনি হিন্দুদের সঙ্গে কতবার বিশ্বাসঘাত করেছেন, আপনি পয়েন্ট ওয়াইজ লিখে দিন যে আপনি হিন্দুদের জন্য আসামে কি করতে পেরেছেন। মুখ্যমন্ত্রীকে বলবো যে কখনো আমার মাতৃভাষার জন্য আপনি আমাকে বাংলাদেশি বলেছেন, বাঙালিকে বলেছেন, মানে আপনি আমাকে আগে বাংলাদেশি বলেছেন, এখন আপনি বলছেন যে আমি আসামে অতিথি। আমার মনে হয় ভারতবর্ষে খুব কম মুখ্যমন্ত্রী আছে যাদের পিএইচডি ডিগ্রি আছে। তাদের মধ্যে একজন হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তো আমি ওনাকে বলতে চাই যে আজকে আসামের একজন সন্তানকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গলে নিয়ে গিয়ে রাজ্যসভার সিট দিয়েছে, এটা আমাদের গর্ব না এটা আমাদের লজ্জা? সেই বিচারটা আমি বরাকবাসী আর আসামবাসীর উপরে ছাড়লাম। 2 নম্বর কথা, একটা পিএইচডি ডিগ্রি হোল্ডার হেমন্ত বিশ্ব শর্মা, আপনি না বরাকের ইতিহাস জানেন, না আপনি আমার পরিবারের ইতিহাস জানেন। আপনি যে ভূমিপুত্রর কথা বলেন, কালীমোহন দেব ভূমিপুত্র ছিলেন, সতীন্দ্রমোহন দেব ভূমিপুত্র, সন্তোষ মোহন দেব ভূমিপুত্র। আমি আপনাকে একটা ডেট দিচ্ছি যে আজকে আসামের রাজনীতিতে দেব পরিবারের ইতিহাস 4 জেনারেশন থেকে আছে। আমি শুরু করছি কালীমোহন দেব থেকে। কালীমোহন দেব যখন 1826-এ, যেটাকে বলতো স্টেশন কমিটি, তখন পৌরসভা ছিল না, সেই 1826 ফেব্রুয়ারিতে কালীমোহন দেব এই স্টেশন কমিটির সদস্য ছিলেন। আমার দাদু সতীন্দ্রমোহন দেবের বাবা। সতীন্দ্রমোহন দেব আসাম রাজ্যের হেলথ মিনিস্টার ছিলেন। আপনি ভালো করে শুনেন, যারা পিএইচডি স্টুডেন্ট, কিন্তু পিএইচডি স্টুডেন্ট হলেই যে আপনি বরাকের ইতিহাস জানেন সেটা নিশ্চিত নয়। এরপরে সন্তোষ মোহন দেব আসাম থেকে সেন্ট্রাল মিনিস্টার হন, তারপরে আমি লোকসভার এমপি হই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেঙ্গলের যারা বিধায়করা আছে তাদের ভোট দিয়ে আমাকে পার্লামেন্টে বসিয়েছে। আজকে আমাকে বেঙ্গলে অতিথি হিসাবে সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভাতে বসিয়েছে। তো আমার পরিবারের হিস্ট্রি আপনি জানেন না, আমার বরাক উপত্যকার হিস্ট্রি আপনি জানেন না। তো আপনার ইগনোরেন্সের প্রমাণ আপনি বরাকে এসে দিবেন না। আর আপনার উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধন্যবাদ জানানোর, কারণ যেটা বিজেপি কংগ্রেস করতে পারেনি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। ইন দ্য হিস্ট্রি অফ আসাম, no one has gone to the Rajya Sabha from another state. This is a pride for Assam. আর আপনি ওটাকেই ছোট করে দিয়েছেন।
আর শিলচরের মিডিয়াকে বলে দিলাম, এটা আমার থিওরি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বেঙ্গলে রাজ্যসভাতে বসিয়েছে বলে বিজেপি বাধ্য হয়েছে বরাক থেকে দুজন রাজ্যসভা পাঠাবার জন্য। এটা মমতারই বিজেপিকে বাধ্য করেছে, নাহলে বরাক থেকে দুজন বিজেপির থেকে কোনোদিন রাজ্যসভাতে যেতে পারত না। মুখ্যমন্ত্রীর সফরে ভাষার শহীদ স্টেশন নামকরণের ঘোষণা মেলল না, উড়াল সেতু নিয়েও অনিশ্চয়তা বিডিএফ। সাম্প্রতিক সফরে শিলচরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করলেও দীর্ঘদিনের দাবি ভাষার শহীদ স্টেশন নামকরণের বিষয়ে কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, মুখ্যমন্ত্রী শিলচরে দুই মহান ব্যক্তিত্বের মূর্তি উন্মোচন করেছেন, এতে জনগণ গর্বিত। তবে রাজ্যের বাঙালিদের আবেগকে সম্মান জানাতে হলে এবারের সফরেই ভাষার শহীদ স্টেশনের নামকরণ নিয়ে চূড়ান্ত ঘোষণা হওয়া উচিত ছিল। কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রকের অনুমোদন থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজ্য সরকারের অনাগ্রহের কারণে বিষয়টি আটকে আছে। মুখ্যমন্ত্রী চাইলে এটি সম্ভব, কিন্তু তার নীরবতা প্রমাণ করছে তিনি বাঙালিদের আবেগকে গুরুত্ব দিতে অনিচ্ছুক। ওরাল সেতু প্রসঙ্গেও প্রশ্ন তোলেন প্রদীপ দত্ত রায়। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী জানিয়েছেন নভেম্বরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত ওরাল সেতু শিলান্যাস হবে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের জন্য রাস্তার দুই পাশে বহু দোকান ভাঙতে হবে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মতামত না নিয়েই প্রকল্প এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ভবিষ্যতে আপত্তি উঠলে প্রকল্পটি স্থগিত হয়ে যাবে, তখন দায় জনগণের উপর চাপানো হবে। তিনি আরও যোগ করেন, যানজট নিরসনে ওরাল সেতু অত্যন্ত প্রয়োজনীয়, তবে এর জন্য সঠিক পরিকল্পনা, জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি, নতুবা এটি অন্য প্রকল্পগুলির মতো শুধুই ভোটের ললিপপ হয়েই থেকে যাবে। গত 31শে আগস্ট আসামের মুখ্যমন্ত্রী আমাদের শিলচরের রাঙ্গিরখাড়িতে নবনির্মিত নেতাজি স্ট্যাচু উদ্বোধন করেছেন। এটা শিলচর, বরাক তথা আসাম তথা সারা ভারতবর্ষের মানুষের জন্য একটা গৌরবের বিষয়। নেতাজি বাঙালির প্রাণ, সেই সঙ্গে শহীদ মঙ্গল পাণ্ডের স্ট্যাচুও উন্মোচন করা হয়েছে। এটা নিঃসন্দেহে ভালো কাজ। তবে মুখ্যমন্ত্রী আরেকটা সুখবর আমাদের শিলচরবাসীকে শুনিয়েছেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত উড়ালপুল হবে, তার জন্য 700 কোটি টাকা অনুমোদন হয়েছে। সঙ্গে উনি একটা শর্ত দিয়েছেন যে যদি শিলচরবাসী চায়, শিলচরবাসী যদি সহযোগিতা করে, এখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে উড়ালপুলের একটা পিলার যে যতটুক জায়গা নেবে, এতে অন্তত ক্যাপিটাল পয়েন্টের ডানে বায়ে যত দোকান আছে সব ভাঙা পড়বে, এবং না হলেও রাঙ্গিরখাড়ি পর্যন্ত 8টা পিলার বসবে। যেসব জায়গায় পিলার বসবে সেসব জায়গায় ডাইনে বায়ের কোনো দোকানের অস্তিত্ব থাকবে না। সুতরাং আমার মনে হয় মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে শিলচরবাসীর এবং এইসব দোকানদারদের যেসব এলাকাতে পিলার পড়বে ড্রয়িং দেখে তার আশেপাশের দোকানদারদের নিয়ে একটা বৈঠক জেলা শাসক করুন এবং তাদের মতামতটা গ্রহণ করুন, তারা জায়গা ছাড়তে রাজি আছে কিনা। কারণ আমরা এটা শুনতে রাজি নই যে শিলচরের জনগণ চায়নি, সেই জন্য আমি উড়ালপুল দেওয়া সম্ভব হলো না। এটা 26-এর নির্বাচনের স্লোগান যেন না হয়। তারপরে মুখ্যমন্ত্রী যে বলছেন শিলচরবাসী যদি চায়, আমি ওনাকে একটা প্রশ্ন করতে চাই। ডলু চা বাগানে যখন গ্রিনফিল্ড এয়ারপোর্ট করার জন্য 3 লক্ষ চারা গাছ উপড়ে নেওয়া হয়েছিল, তখন কি চা বাগানের শ্রমিকদের মতামত নেওয়া হয়েছিল? সারা আসামে এই যে মুখ্যমন্ত্রী বুলডোজার চালাচ্ছেন, উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, কোথাও জনগণের মত নিয়ে কিছু করছেন বলে তো আমরা জানি না। তবে শিলচরে উড়ালপুলের জন্য শিলচরবাসীর
সাহায্য সহযোগিতার কথা মুখ্যমন্ত্রী কেন বলছেন? যাই হোক, আমাদের সাজেশন আমরা দিলাম, কারণ আমরা পরে শুনতে রাজি না। 2026-এর নির্বাচন চলে গেল, তারপরে আমরা শুনতে রাজি না যে শিলচরবাসী আমাদের সহযোগিতা করেনি, সেই জন্য উড়ালপুল বানানো সম্ভব হয়নি। আরেকটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী এসেছেন, আমরা অত্যন্ত জনস্রোত দেখেছি, কিন্তু সেই সঙ্গে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, বরাক উপত্যকায় এই মুহূর্তে রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা 6.5 লক্ষ। মাস্টার ডিগ্রি নিয়ে আসাম ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 2000 করে বেকার যুবক বেরোচ্ছে এবং টুকটুকি চালিয়ে 400-500 টাকা দৈনিক রোজগার করছে। এই হলো বেকার সমস্যা। মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে ঘোষণা করেন 1.5 লক্ষ চাকরি আমি দিয়েছি। তার মধ্যে আসামের 1,20,00,000 বাঙালির কতজনকে দিয়েছেন সেই কথা তো কোনোদিন ঘোষণা করেন না। সেটা স্পষ্টভাবে একবার বলুন তো। আমরা তো জনসংখ্যার অনুপাতে হলে 30,000 চাকরি পাওয়ার কথা, সেই জায়গায় মাত্র 2,000 ছেলেকে চাকরি দেওয়া হয়েছে। এই তো হচ্ছে বেকার সমস্যা। এই নিয়ে যদি দুটো কথা বলতেন তাহলে আমার মনে হয় সবাই খুশি হতেন। আমরা মুখ্যমন্ত্রীকে আগেও বলেছি, আজও বলছি, আপনি চাকরি দিন। ভারতীয় জনতা পার্টি যারা করে, জনতা যুব মোর্চার যে বেকার যুবকরা আছে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ছাত্ররা আছে বেকার হচ্ছে, এবং বজরং দলের, তাদের চাকরি দিন। অন্য কাউকে দিলে আমাদের কোনো আপত্তি নেই, ওদের অন্তত দিন। আপনার দলের হয়ে তো ওরা গলা ফাটাচ্ছে। এই কাজটা মুখ্যমন্ত্রী করবেন এবং আগামী সফরে যেন উনি স্পষ্ট করে বলেন যে হ্যাঁ, বাঙালির জন্য আমি এই করেছি, সেই করেছি, এতটা চাকরি দিয়েছি, এই কথাটাও যেন উনি ঘোষণা করেন। আর এনআরসি নিয়ে যা চলছে আর ডি ভোটারের নামে যা চলছে, এটা একটা হাস্যকর ব্যাপার। 1984 সনে আসাম চুক্তি হয়েছিল। 84 থেকে আজকে প্রায় 45 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বাংলাদেশে মাত্র 4 জনকে পাঠাতে পেরেছেন। খালি উচ্ছেদ করছেন, এনআরসিতে নাম কাটছেন, ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছেন, কিন্তু বাংলাদেশি বলে চিৎকার করছেন। বাংলাদেশের 4 জনকে 40 বছরে আপনি পাঠিয়েছেন। যাদের উচ্ছেদ করছেন তাদের বাংলাদেশে পাঠাননি কি? আমরা তখন বলবো হ্যাঁ, বাংলাদেশিদের এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তাই আমি মুখ্যমন্ত্রীকে এই বেকারদের চাকরির ব্যাপারটা এবং উড়ালপুলের ব্যাপারে যে আমরা প্রস্তাব দিয়েছি সেটা ওনাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। মুখ্যমন্ত্রী এবারে সফরের আগে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা একটা দাবি করেছিলাম যে ভাষা শহীদ স্টেশন নামকরণ, যেটা অনেক দিন ধরে ঝুলে আছে। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রেলমন্ত্রক সবুজ সংকট দিয়েছে, ফাইলটি দিসপুরে আটকে আছে। মুখ্যমন্ত্রী চাইলে এটা করতে পারেন। আমরা দাবি জানিয়েছিলাম যে এবারে নেতাজির মূর্তির উন্মোচনের সময় তিনি এই শুভ ঘোষণা করবেন যে এই ভাষা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে সরকার সবুজ সংকট দিল, কিন্তু আমরা এটা দেখতে পেলাম না। এখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা জানি না মুখ্যমন্ত্রীকে এইসব ব্যাপারে বলেন কিনা, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে যে আমরা নিতান্তই নিরাশ হয়েছি। আমরা আবারও অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যে আপনি অনতিবিলম্বে এই কাজটি করুন, তাহলে বরাক উপত্যকাবাসী খুশি হবে এবং আপনি বাঙালিদের জনসমর্থন পাওয়া। শিলচর কনকপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ইন্ট্রা গাড়ির ধাক্কায় গুরুতর আহত 3। শিলচর কনকপুরে বুধবার সকালেই ঘটে গেল ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা একটি ইন্ট্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক 3 জনকে ধাক্কা মারে এবং শেষমেশ বিদ্যুতের ট্রান্সফরমারের খুঁটিতে গিয়ে আটকে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কনকপুর ঈদগাহের সামনে দিয়ে গাড়িটি অতিরিক্ত গতিতে আসছিল। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস ব্যবসায়ী মিন্টু বড় লস্কর, গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী ও ঠেলা চালক সৌরজকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধাক্কার পরেই 3 জনেই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে মিন্টু বড় লস্করের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ইন্ট্রা গাড়ির চালককে ঘটনাস্থলে আটক করে পুলিশকে সমর্পণ করে।
চালকের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, কনকপুর এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে দ্রুত গতির গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। নিয়মিত পুলিশের নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা দাবি করেছেন। এ বিষয়ে সচেতন মহলের মত, সড়কে স্পিড ব্রেকার স্থাপন এবং পুলিশের টহল বাড়ানো হলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। ট্রাক এবং বড় গাড়ি একটা ট্রাক, হ্যাঁ, এখানে তারা মুখামুখি করিয়া একটা ম্যাজিক ট্রাক আইয়া এই যে কাস্টমারও আইয়া ধাক্কা মারছে। মারার পরে এখানে 3 জন লোক আহত হইয়া বর্তমানে শিলচর মেডিকেল কলেজে তারা রেফারটা নিয়েছে। একজন হইল বিল্টু বল্লস্কর, একজন খালেদ চৌধুরী, একজন সুরেশ দাস। ঠেলাওয়ালা মানুষ একদম সাইডে তারা খাড়া আছে। প্রথমত হইল এই যে রাস্তাটা হইলো গিয়ে অলরেডি এখানে একটা ব্রিজ আছে, বাগেশ্বর মুকাম পয়েন্ট থেকে এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা একদম অকেজো ব্রিজটার লোড দিছে 10 টনের উপরে এখানে দিকে কোনো গাড়ি আইতে পারতো না। এটা অফিসিয়ালি এটা পারমিশন দেওয়া দিয়েছে 10 টনের উপরে কোনো গাড়ি যাতায়াত করতে পারতো না এই রাস্তা দিয়ে। কিন্তু দেখা যায় এই বিভাগীয় কর্তৃপক্ষ যারা, যে একজন হইল গিয়া এখানের জহুর চৌধুরী, আমরা জানি যে তাইন যেই পিডাব্লিউডির আসেন তাইন, এবং এখানে এসডিও যে শাহাবুদ্দিন বোধহয় এর নাম, এরা একটা সিন্ডিকেট বানাইছে যে পাথরের গাড়ির থেকে, বালির গাড়ির থেকে এবং তেলের গাড়ির থেকে আমরা দেখতে পাই ডেইলি রাত্রেবেলা, ডেইলি সন্ধ্যার সময় কয়েকশো গাড়ি এদিকে চলাচল করে, ওভারলোড গাড়ি এদিকে যায়। আজকে বাগেশ্বর মুকাম পয়েন্টও কি পর্যন্ত জাম হয়, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মানুষ বইতে লাগে। আজকে স্কুলের যে ছাত্রছাত্রীরা, মানে স্কুলের টাইম ওভার হয়ে যায়, কিন্তু ছাত্রছাত্রীরা যেতে পারে না এই ওভারলোড গাড়ির কারণে। আমি প্রশাসনের কাছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অনুরোধ করি, আর এই যেজন আসন জহুর হোসেন চৌধুরী এবং পিডাব্লিউডির এসডিও শাহাবুদ্দিন, এরার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লওয়ার লাগি, নতুবা আমরা কিন্তু এই এলাকার মানুষের গণ আন্দোলন করে তুলমু। এবং আজকের ভোট থেকে যদি কোনো ওভারলোড গাড়ি যায়, আমরা পাবলিকে এখানে আটকাইয়া রাখবো। এবং এখানে দেখা যায় পেশকারে জাঙ্গাল পয়েন্টও ট্রাফিক রাখা হয়েছে 90 বোর্ড, এরপরে 90 টাইমে গাড়িগুলো আবার কীভাবে আসে। এইদিকে আবার বড় গাড়িগুলো, ওভারলোড গাড়িগুলো এইদিকে এই কনকপুরের ফাঁড়ি রাস্তা দিয়া গাড়িগুলো যায়। এটার লাগে আমি ডিসি মহোদয়ের অনুরোধ করি, আর এটা বিহিত ব্যবস্থা লওয়ার লাগে। কয়জন জখম হয়েছে? মানুষ জখম হয়ে বর্তমান শিলচর মেডিকেল কলেজও আছে। 3 জন নেতা কারা? একজন মিন্টু বল্লস্কর, একজন হইল খালেদ চৌধুরী, একজন হইল গিয়া সুশীল দাস, সুরেশ দাস। নিষিদ্ধ গাঁজা বিক্রি করতে এসে আসামের সুপ্রাকান্তিতে আটক 2। নিষিদ্ধ গাঁজা বিক্রি করতে এসে আসামের শ্রীভূমির সুপ্রাকান্তিতে ধরা পড়ল 2 পাচারকারী। মঙ্গলবার সন্ধ্যায় আগাম খবরের সূত্র ধরে নিলামবাজারের পুলিশের একটি দল সাদা পোশাকে অভিযানে নেমে এই সাফল্য পায়। পাশাপাশি জব্দ করা হয় পাচারকারীদের ব্যবহৃত একটি স্কুটিও। জানা গেছে, এদিন শ্রীভূমির শহর সংলগ্ন কানিসাহিল থেকে বৃহৎ পরিমাণের নিষিদ্ধ গাঁজা নিলামবাজার থানা এলাকায় পাচার করা হবে বলে আগাম খবরের ভিত্তিতে নিলামবাজার থানার ওসি নিশির রঞ্জন দাস দলবল নিয়ে সিভিল ড্রেসে সুপ্রাকান্তের হিন্দুস্তান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকেন। তখন একটি স্কুটিতে আসা 2 যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তাদের বাহন থেকে বিভিন্ন প্যাকেটে প্রায় 10 কেজি নিষিদ্ধ গাঁজা বাজেয়াপ্ত করা হয়। এতে আটক করা হয় কানিসাইলের তাজেল আহমেদ এবং জসিমউদ্দিনকে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তাদেরকে আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে খবর পাওয়া গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। চাঁদাবাজির প্রতিবাদে চাঁদপুরের ট্রাক চালকদের জাতীয় সড়ক অবরোধ। দুর্গাপূজার মৌসুম ঘিরে চাঁদাবাজির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন ট্রাক চালকরা। মঙ্গলবার গভীর রাতে উত্তর জেলার কুমারঘাট ফটিকরায় এলাকায় একাধিক ক্লাব ট্রাক চালকদের আটকে অস্ত্রের মুখে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ ওঠে। এমনকি চাঁদা না দেওয়ায় কয়েকজন চালককে মারধরও করা হয় বলে জানা গেছে। ঘটনার পর বুধবার সকালে অসন্তুষ্ট ট্রাক চালকেরা একত্রিত হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের ধর্মনগর মহকুমার চোরাইবাড়ি থানাধীন চাঁদপুর এলাকায় অবরোধে সামিল হন। ফলে ঘণ্টার পর ঘণ্টা সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে চোরাইবাড়ি থানার অতিরিক্ত পুলিশ অফিসার প্রীতিময় চাকমা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা। তবে তারা হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন ট্রাক চালকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারঘাট ফটিকরায় শক্তি সংঘ 82 মাইল এলাকার
ইয়ং রাইজিং স্টার ক্লাব এবং রাতাবাড়ি এলাকার যুব সংঘ ক্লাবের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়াও চুরাইবাড়ি এলাকাতেও একই ধরনের কার্যকলাপের অভিযোগ রয়েছে। প্রত্যেক বছর পূজার সময় এই সব ক্লাবের একাংশের উচ্ছৃঙ্খল যুবকেরা ট্রাক চালকদের হেনস্থা করে বলে জানান স্থানীয়রা। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের পরিবহন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রকাশ্যে সতর্কবার্তা দিয়ে বলেছিলেন চাঁদাবাজি কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কিন্তু মন্ত্রীর ওই বক্তব্যকে অগ্রাহ্য করে কিছু ক্লাব এখনও ট্রাক চালকদের উপর অমানবিক আচরণ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা যে ড্রাইভাররার ব্যাপারে আমরা ড্রাইভার হয়েছি দেখে এত কি নিছিলাম চিনি আমরা লোকে যে রাস্তাঘাটে যে অসভ্য ব্যবহার করে আর যে অত্যাচার করে। কালকে রাত্রে আমরা গাড়ি নিয়ে যাইতে লাগছি আগরতলা, যাওয়ার পথে কুমার ফটিকরায় শক্তিসংঘ ক্লাব, ওই ক্লাবের 8-10 জন ফুলাবান তারা মানে কি কইমু মদ খাইয়া এত মাতাল অবস্থায় তারা দা কুড়াল লাঠি নিয়ে আইছে আমরা মারার লাগিয়া, অথচ আমরা মারছেও। আমরা প্রশাসনের কথা কইলাম যে পুলিশ আইব, আমরা ফোন করবো, পুলিশ আইলে পরে পুলিশে আমরা নিরাপত্তা দিব। এই জায়গার উপরে তারা কইছে কুড়াল লইয়া মাথার উপরে দাঁড়াইয়া কইছে তোর বাবারে ফোন কর, তোর বাবা আইব খালি গাড়ির থেকে লাম্বার আগে তোর মাথা উড়াইলিম। আমরা কি এতটুকু অপরাধ করছি? তারা পূজার চান্দা চাইছে, আমরা চান্দা দিতে লাগছি। হ্যাঁ, আমরা মর্জি মতো 500, 600, 300, 200 দিয়া যাইতে লাগে। তারা 5000-এর নিচে তারা চান্দা হইতো না, 5000-এর নিচে হইতো না। এই জায়গাতে আমরা 1000 করে দিয়া গেছি, এরপরেও আমরা পিঠা খাইছি। আমরা কি এতটুকু হইছি? আমরা আজকে অবরোধ করছি এই কারণে যাতে আমরা উপযুক্ত বিচার আমরা চাই। আপনারা প্রশাসনকে জানাইছিলেন? হ্যাঁ, আমরা জানাইছি ফটিকরায় প্রশাসনে। পরশুদিন আমরা যখন আটকাইছে তারা প্রশাসনটা ফোন করছি, তারা গেছে প্রশাসন গিয়া আমরা কইছে যাও তোমরা। আমরা গেছি গিয়া, এই যাওয়ার কারণে কালকে তারা আমরা উপরে অত্যাচার করছে যে তোমরা বাবারা আনছো, আনিয়া গেছো গিয়া, আজকে তোমরা বাবারারে আনো, আনিয়া দেখি যাও এখন তোমরা কইয়া আমরা অত্যাচার করছে। মানে কালকে যে আমরা ঘটনা করছে আমরা প্রশাসনকে জানানির কোনো আমরা সুযোগও দিছে না। তারা আমরা মোবাইল তারা নিচে গিয়া তারা নিয়া তারা আমরা স্ক্রিনশট আছে আমরা দেখাই দিতে পারবো। তারা আমরা কইছে তোমরা যে ফোনপে লোক আছে লোক কও, তারা মারছে, তারা মারিয়া তারা দেখছে আমরা অ্যাকাউন্টে টাকা নাই, 1200 করে আছে, একটা তাছিল 1200, একটা তাছিল 1100, তার থেকে তারা 1000 করে লইয়া গেছে। 1100 আছে। এটাকে আপনারা পুরো প্রশাসনকে জানাইছেন? কালকেটা আমরা প্রশাসনকে জানানোর সুযোগ পাইছি না পাইয়া আমরা দুঃখিত হইয়া আজকে আমরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করছি। এখন আপনারা কি চান? আমরা এটা সুস্থ বিচার চাই এবং যে ক্লাবের ফুলাফান এখানে আসিয়া আমরা কইতে হইব তারা যে ভুল হইছে, তারা এরকম জুলুম করতো না, তারা এরকম অত্যাচার করতো না, কোনো খালি আমি দি নাই, কোনো গাড়ির এরকম তারা করতো না, কোনো ড্রাইভারের উপরে তারা হাত উঠাইতো না, উপরে অত্যাচার করতো না। ওটাও আমরা চাই, আমরা শান্তি চাই। কলকাতা কত বড় দুর্গাপূজা, এই ড্রাইভারের কারণে দেখেন সব দেশের মানুষ এই ড্রাইভারের কারণে বাঁচিয়া আছে। একটা রুগী হইলেও ড্রাইভারে নিতে লাগে, অথচ এই যে প্রধানমন্ত্রী আছেন তাইনো ড্রাইভারের কারণে চলিয়া আছেন। ক্লাবটার নাম কি? ক্লাবটার নাম হচ্ছে শক্তিসংঘ ক্লাব, ফটিকরায় শক্তিসংঘ ক্লাব। এই যে দেখেন, এই যে চান্দার বান্ডিল দেখেন, আমরা বাঁচতে হইব না? মালিকরা আমরা কয় টাকা দেয়, কিন্তু এই যে হাজার টাকা স্লিপ, এই যে দেখেন হাজার টাকার স্লিপ, প্রতিটা স্লিপ 1000 টাকার আছে। আমরা কয় টাকা পাই আমরা মানে চলতে থাকি। মোহাম্মদ লতিফ আলী। এটা রাস্তা অবরোধ করার মূল উদ্দেশ্য হয়েছে গিয়া যে এটা শঙ্কর চৌধুরী কি ক্লাব আছে একটা তোমার ফটিকরায়, এখানে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়ে এরা চাঁদা নেয়, 2000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 5000 টাকা করে নিয়ে মদ খাইয়া সাইরা গাড়িওয়ালারে মারে। আমরা পুলিশে ফোন কইরা যদি কই স্যার এরকম সমস্যাতে আছি, পুলিশরা আমরা সাইরা দে। পরের দিন আবার এরা কয় তোমরা পুলিশে ফোন কইরা আনস, কইয়া মোবাইল কাইরা নিয়ে সাইরা হেরা কখন তোর বাপরে ফোন কইরা কুড়াল ধরে মাথার মধ্যে খাটতো কইয়া এরকম করে। আমরা মোবাইল বাইর করি ফোন করতাম, করিয়া মোবাইল নিয়ে ডিল দিয়ে আসার দিয়া ভাঙ্গালায়, এইসব অবস্থা করে। পুলিশ ও বন দপ্তরের অভিযানে উদ্ধার লরি বোঝাই কাঠ, গ্রেপ্তার চালক সহ 2। বন দপ্তর কালক্রমে আচ্ছন্ন, বরং বন দপ্তরের একাংশের আধিকারিক ও বন রক্ষীদের সাথে চোরা কারবারি, পাচারকারী ও অবৈধ কাঠ ব্যবসায়ীদের যোগসাজশে প্রতিদিন বনাঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। অথচ দপ্তরের মন্ত্রী সারা রাজ্য ঘুরে বক্তৃতা দিয়ে চলেছেন বিশ্বসেরা বন আর বিশ্বমানের বন পার্ক গড়ার স্বপ্ন। বন দপ্তরের উদাসীনতায় এখন কাঠ পাচারের বিরুদ্ধে অভিযানে নামতে হচ্ছে পুলিশকে। রাতের অন্ধকারে আমপোড়া, পাগলা ইত্যাদি এলাকায় দ্রুত বেগে কাঠ বোঝাই গাড়ি ছোটাছুটি করতে থাকে। অবশেষে এলাকাবাসী দ্বারস্থ হয়েছে পুলিশের চাপে পড়ে পদ্মবিল বন দপ্তরের কর্মীরা
যৌথভাবে অভিযান চালায় মঙ্গলবার রাতে খোয়াই মহকুমার পাগলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচার করা কাঠ বোঝাই লরি আটকে পুলিশ বিভিন্ন জাতের 70 ফুট মূল্যবান কাঠ উদ্ধার করতে সমর্থ হয়। লরির চালক সহ 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের সূত্রে জানা যায় যে মঙ্গলবার রাতে বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে বাইজালবাড়ি থানার পুলিশ সাথে বন দপ্তরের কর্মীদের নিয়ে পাগলাবাড়ি এলাকায় পেতে বসে যৌথভাবে গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে কাঠ উদ্ধার হয়। পাগলাবাড়ি এলাকা থেকে রাতেই কাঠ বোঝাই গাড়ি নিয়ে আসা হয় বাইজালবাড়ি থানায়। একই সাথে লরির চালক সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। লরি সহ উদ্ধারকৃত কাঠ বন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে অনুমান 10টা সাড়ে 10টার সময় প্রত্যেক সময় গাড়ি 10টা সাড়ে 10টার সময় আমপুরা গোজাপাড়া রোডের মাধ্যমে কিছু বোলেরো গাড়ি কাঠ নিয়ে যায়। তো পাবলিক অনেকবার রিকোয়েস্ট করছিল যে এটার পুলিশ একটু দেখাশোনা করতো। তো অ্যাকর্ডিংলি আমরা আজকে আমার স্টাফ আর ফরেস্ট টিম আমরা একসাথে মিললে ওইখানে একটা অ্যাম্বুসে বনার পরে এই যে গাড়িটা ডিটেইন করা হয়েছে, এই গাড়িটিকে আমি আর আমার স্টাফ উপরে পাগলাবাড়ি এরিয়াতে আটক করার পরে গাড়িটা টোটালি ব্ল্যাক পলিথিনের কাভার আসছিল। তো খোলার পরে দেখা গেছে প্রচুর কাঠ আছে। যে সময় তারা জিজ্ঞাসাবাদ করছে কাঠ কি কোনো ডকুমেন্ট আছে নাকি, তখন গাড়ির ড্রাইভার কিছু বলতে পারেনি, গাড়ির ড্রাইভার চুপচাপ হয়ে রয়েছে। তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িটা, যেহেতু এরিয়াটা খুব সেন্সিটিভ আসছিল, এর কারণে আমরা ওইখানে কোনো দেরি না করে আমরা গাড়িটা থানাতে নিয়ে আসে। তো যেহেতু এটা ফরেস্ট রিলেটেড ম্যাটার, আমরা পদ্মবিল ফরেস্ট রেঞ্জকে আমরা এই গাড়ি আর যে জিনিসগুলা হ্যান্ড ওভার করে দিই। তারা অ্যাজ পার ফরেস্ট যা রুলস আছে ওই রুলসের মোতাবেক তারা কাজ করবে। স্যার এখানে কেমন টাকার কতজন অ্যারেস্ট করা হয়েছে? দুইজন ব্যক্তিকে আমরা আটক করছে। বিমল দেববর্মা আর নীতিশ দেবনাথকে আমরা আটক করেছি। মালটা কই যেতে আসতো স্যার? মালটা আমপুরা থেকে আগরতলা উদ্দেশ্যে। বাজার আনুমানিক দাম কত হবে স্যার? 80 থেকে 85 হাজার হবে। শিলচর রামনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শান্তির মিছিলের আয়োজন। শুক্রবার ঈদে মিলাদুন্নবী তথা হযরত মুহাম্মদের পবিত্র জন্মদিন উপলক্ষে শিলচর রামনগরে শান্তির মিছিলের আয়োজন করা হয়েছে। শিলচর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি ও রামনগর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে এই মিছিল বের হবে। বুধবার শিলচর ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতি আলহাজ হযরত মাওলানা শরীফউদ্দিন সাহেবের নেতৃত্বে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এদিন সকাল 6:30 পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল 6:40 মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসের শান্তি মিছিল বের হয়ে চিরুকান্তি মসজিদে গিয়ে সমাপ্ত হবে। সেখানে আলোচনা সভা ও দোয়া মেহফিল অনুষ্ঠিত হবে। এরপর পুনরায় ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে মিছিলের সমাপ্তি ঘটবে। আয়োজকরা জানান, এই শান্তির মিছিল লাউডস্পিকার ও যানবাহনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেবল পায়ে হেঁটে মিছিল সম্পন্ন হবে। তারা সকল ইসলাম প্রেমীকে এই শান্তি মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিনের প্রস্তুতির সভায় উপস্থিত ছিলেন রামনগর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল কাইম বড়ভূইয়া, সভাপতি হযরত মাওলানা নাহারউদ্দিন সাহেব, শিলচর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাজিদ আহমেদ সাহেব, লামারগ্রাম জামে মসজিদের প্রধান ইমাম হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শেবুল উদ্দিন সদিয়ল, সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর, হাফিজ মাওলানা জাহিরুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ছয়দুর রহমান বড়ভূইয়া, মঈনউদ্দিন বড়ভূইয়া ও নাইমউদ্দিন হাজারে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। আমাদের রামনগর যুব আহলে সুন্নাত ওয়াল জামাত ও শিলচর ইসলামিয়া মাদ্রাসার পরিচালন কমিটির যৌথ উদ্যোগে আমরা প্রত্যেকে জানি 5 সেপ্টেম্বর অর্থাৎ 12ই রবিউল আউয়াল আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও
আমরা যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা একটা শান্তির মিছিল নিয়ে মাদ্রাসা থেকে বের হব। আমাদের কার্যসূচি মোতাবেক রয়েছে সকাল 6:30 সময় মাদ্রাসা প্রাঙ্গণে আমাদের পতাকা উত্তোলন হবে। তারপরে 6:40 আমরা শান্তির মিছিল নিয়ে আমাদের চিরকান্দি অঞ্চলের যে জামে মসজিদ রয়েছে পায়ে হেঁটে, এখানে কোনো গাড়ি গুড়ি কোনো বাইক কোনোভাবে ব্যবহার করা হবে না, আমরা শান্তির মিছিল নিয়ে রামনগর শিলচর ইসলামী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে চিরকান্দি জামে মসজিদে আমরা যাব। এখানে গিয়ে একটা দোয়া মহফিল হবে, মিলাদ মহফিল হবে এবং বিশ্ব নবীজির জন্মদিন নিয়ে ওনার জীবনী আদর্শ নিয়ে আলোচনা সভা হবে। এরপরে আবার সেই মিছিলটি ঘুরে শিলচর ইসলামী মাদ্রাসা প্রাঙ্গণে আসবে। আমরা সেই মিছিলকে নিতে শিলচর ইসলামী মাদ্রাসা থেকে আমাদের চিরকান্দি জামে মসজিদ পর্যন্ত এই এলাকার আমার সম্মানিত জনসাধারণের, সর্বশ্রেণীর জনসাধারণের আমরা সাহায্য সহযোগিতা আমরা কামনা করি। জুলুস দুগা আহলে সুন্নাত থেকে আপনারা সবাই জানেন যে রামনগর ইসলামের যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আমার চাইনে এপি সাহেব আপনারা সামনে সুন্দরভাবে বুঝাই দিয়েছেন যে রামনগর ইসলামিয়া মাদ্রাসা 6:30 হইতে আমরা পায়ে হাঁটিয়া চিরকান্দি মসজিদও গিয়া দোয়া হইব। এরপরে আবার রামনগর ইসলামী মাদ্রাসাটা আইয়া জেলা নবীর প্রেমে নবী আশিক যারা আসন, দেশবাসী যারা আসন, প্রত্যেকে আপনারা এই জুলুস শহীদ হইতে পারবেন। আলহামদুলিল্লাহ তওবা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ, আমরা সবার জানা 5 সেপ্টেম্বর শুক্রবার ঈদে মিলাদুন নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। এই দিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রামনগর যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ও রামনগর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এক শান্তির মিছিল বাইর করা হইব। শুক্রবার সকাল 6:30 হইতে আমরা এই জায়গা থেকে শান্তির মিছিল লইয়া বাহির হইব। সুরকান্দির মধ্যে গিয়ে সুরকান্দি জামে মসজিদে এই জায়গার মধ্যে গিয়ে দোয়া হইব। আপনারা রামনগরবাসী সব ছোট বড় জনসাধারণের আমরা লোকে শরীক হওয়া, যোগদান করা, সাহায্য সহযোগিতা করিয়া এই জামে মসজিদটারে সুন্দর করিয়া, জুলুসটারে সুন্দর করিয়া আমরা যাতে সম্পূর্ণ। রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বেশ 2.5 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন। গোটা পুকুরের মাছ মরে ভেসে গিয়েছে, দুর্গন্ধে এলাকা ছেয়ে গিয়েছে, সাদা হয়ে রয়েছে গোটা পুকুর। প্রায় 2.5 লক্ষ টাকার মাছের পোনা এবং মাছ মরে সাপ হয়ে গিয়েছে। ঘটনা টের পাওয়া গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালবেলা বিশালগড় থানাধীন চুলিরাম আড়ালিয়া গ্রামের উত্তর মোড়া এলাকায়। এই এলাকায় বন দপ্তরের অর্থাৎ এডিসি ইকো ডেভেলপমেন্ট কমিটির অধীনে প্রায় 2খানির উপর একটি জলাশয় চাষ করে এলাকার 9 জন যুবক। এর মধ্যে বুধবার দুপুরে আবু জাহান নামের যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরে আল্লাহ এবং ঈশ্বরের কাছে বিচার চেয়ে বলেছেন, যদি পুকুরের মাছগুলো ধরে খেয়ে ফেলতো আমাদের কোনো দুঃখ থাকতো না, কিন্তু এইভাবে পুকুরে বিষ ঢেলে অবলা প্রাণীদের মেরে ফেলা ঠিক হয়নি। আল্লাহ এটার বিচার করবে। তবে এই ঘটনা নিয়ে গোটা এলাকার মধ্যে গুঞ্জন, শাসক এবং শাসকের সরকি দ্বন্দ্বের ফলেই এমনটা ঘটেছে। যদিও মুখ খুলে কেউ বলতে চায় না, কিন্তু গোটা এলাকার মানুষ সবাই জানে বিষয়টি। কি তো হইছে ভাই দেখেন, আমরা 10-12 জনে আছে না, এডিসির গ্রুপ থেকে এটা করতেছি আজকে 5-6 বছর। আমরা 10-12 জনের মির আছে না, মিরে করে। তো আল্লাহর কাছে এইটাই কমো, যে গজবটা মানুষের করছে, এই গজবটা মানুষের যদি সুস্থ মাছটা থাকে, মানুষ এই সব দেখে মানে ঠিকঠাক বুনি মানুষের মাথা। আজকের থেকে একদিন আগে সন্ধ্যার সময় আইয়া সেটা বিষ ঢেলে দিয়েছে, কে জানি দেখছি না আমরা। আইয়া সেটা দেখি সকালে এই বিষ পড়ে রয়েছে মাছ মরা। সব মাছ মেরে গেছে? হ্যাঁ, সব মাছ মরে গেছে। কত টাকা হইবে আনুমানিক? মিনিমাম 2-2.5 লাখ টাকার পোনা মারা গেছে। সাদা বেরিয়েছে পুকুর না? পুকুরে একবারে সাদা হয়ে রয়েছে, দেখেন। কতখানি হইব পুকুরটা? 2খানি। তোমরা 10-12 জনে করে? 10-12 জনে এই পুকুরটা করতে আছে। এই অবস্থা সান সব সাদা করে রাখতাম বীজটা। সন্দেহ হয়নি কারোরে?
এমনি সন্দেহ তো কার করম কোন পাড়ার তো সবাই কার মনে কি লইয়াছি রে আইয়াছি রে রাত্রে বিষ দিয়ে দিছে, এটা তো আর আমরা আর দেখি না। দইরা নাইলে খাইলে খাইতো, দইরা খাইলে তো আর কোনো মানুষের মাছ তো সবাই ধরে, একজনের পার্সোনাল পুকুর হইলে তো কিন্তু একজনের পুকুরতে একজনের ধরে, আর এই গজব করব তো এটা হইলো না। এই জায়গাটার নাম কি দা ভাই? এটা উত্তরমুরা। কোন পঞ্চায়েত? এটা আড়ালিয়া পঞ্চায়েত। তোমার নাম কি? আবু জাহান। তোমরা এখন কি চাইছো? আমরা উপরওয়ালার কাছে বিচার চাইতেছি, উপরওয়ালা বিচার করলে চললে। উপরওয়ালার বিচার নিঃশব্দ বিচার? নিঃশব্দ বিচার করলে স্যার। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। খোয়াই থানার উদ্যোগে প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসেবে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে ফাইট এগেইনস্ট ড্রাগস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খোয়াই থানা আজ এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করে। প্রয়াস কর্মসূচির অংশ হিসেবে ফাইট এগেইনস্ট ড্রাগস শীর্ষক এই সভাটি খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রানাদিত্য দাস। তার সঙ্গে ছিলেন খোয়াই থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণধন সরকার। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে আলোচনা সভাটি এক সফল কর্মসূচিতে পরিণত হয়। পুলিশ সুপার তার বক্তব্যে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আলোকপাত করেন এবং ছাত্রছাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাদক শুধুমাত্র ব্যক্তি নয়, একটি গোটা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হবে। ভারপ্রাপ্ত ওসি কৃষ্ণধন সরকারও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সকলের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার জন্য অনুপ্রাণিত করেন। ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে জেলা পুলিশ আর ওসি ওয়াইপিএস এর উদ্যোগে এই স্কুলে, গার্লস স্কুল, ইংলিশ মিডিয়াম গার্লস স্কুলে একটা সচেতনতা শিবির, অ্যাওয়ারনেস ক্যাম্পিং হচ্ছে। বিশেষভাবে আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলি, শিশুগুলি যারা আছে, যারা স্টুডেন্ট আছে, তাদেরকে একটু অ্যাওয়ার করা ড্রাগসের ব্যাপারে, ড্রাগস কী ক্ষতি করছে এই সমাজকে, আমাদের যুবক সমাজকে কীরকম ক্ষতি করছে, ওদেরকে বোঝানোর জন্য আমাদের আজকে আসা এখানে। আমাদের এটা প্রয়াস থাকছে, কারণ আপনারা জানেন টিন এজ, দ্যাট ইজ 13 to 19, ক্লাস 7 থেকে যদি ধরি বা ক্লাস 6 থেকে যদি ধরি, ক্লাস 12 বা ফার্স্ট ইয়ার পর্যন্ত, এই বয়সটা খুব ক্রুশিয়াল স্টেজ থাকে প্রত্যেকের জীবনে। কারণ কিউরিসিটি থাকে, কৌতূহল থাকে, নতুন কিছু জানা, নতুন কিছু অজানাকে চেনা, আর অজানাকে জানা আর অজানাকে চেনা। তখন অনেক সময় কি হয়, ভুল, কারণ বাচ্চা যারা ইনোসেন্ট থাকে, ওই সময় ইনোসেন্টই থাকে, তখন অনেক সময় তারা ভুল পদক্ষেপ নেয়। আর পদক্ষেপের মধ্যে একটা থাকে কিউরিসিটি হিসাবে নেয়, কৌতূহল হিসাবে, ড্রাগস কী কী লাভ হয়, ওই যে একটা তাদের যে একটা স্টেপ দেওয়া, কারণ তারা জানে না কোনটা খারাপ কোনটা ভালো। যদি তার জন্যই আমরা এখানে এসেছি, আমরা যদি বুঝাতে পারি ড্রাগসের কী ক্ষতি, আর তারা যদি আমাদের কথা শুনে, তাদের টিচার, হেডমাস্টার, যারা স্যাররা আছেন, তাদেরকে যদি আমরা বুঝাতে পারি, তারা যাতে স্টুডেন্টকে বুঝাতে পারে যে এটার ক্ষতিটা কী হচ্ছে, যুবক সমাজকে কী ক্ষতি করবে, তারা আগামী দিনে ভবিষ্যৎ। আর একটা প্রয়াস আজকে এখানে আসা, তাদেরকে বোঝানো ভালো করে।